জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া ১৬৬টি বিষয়ের মধ্যে ১২০টির বিষয়ে একমত এলডিপি। জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের প্রথম দিনের বৈঠক শেষে কথা জানান দলটির চেয়ারম্যান অলি আহমেদ। তিনি বলেন, সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ দুর্বল ছিল। রাজধানী সিডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এস এম আরিফের রিপোর্ট। জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের প্রথম দিনে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বৈঠক শেষে দলটির চেয়ারম্যান জানান, সুপারিশ কমিশনের দেয়া ১৬৬টি বিষয়ের মধ্যে ১২০টি বিষয়ে একমত তারা। আমাদের যে ভুল হয় নাই সেটা আমরা বলবো না, তবে আপনাকে আরেকটা অনুরোধ করব, আমাদের কাগজগুলি যেন আপনার অফিস থেকে অন্য পার্টিকে দেওয়া না হয়। সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ দুর্বল ছিল বলেও জানান অলি আহমেদ। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাউ পাবেন না, এই দুজনেই নির্বাচন কন্ট্রোল করে। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। যে অভাবনীয় রক্তপাতের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি, সেখান থেকে খালি হাতে ফিরে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। এই সুযোগ কেবল ঐতিহাসিক নয়, বাংলাদেশের স্বাধীনতার পর এটাই সবচেয়ে বড় সুযোগ। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশে এই প্রথমবারের মতো সুস্পষ্টভাবে নাগরিকদের অন্তর্ভুক্ত করে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, বিচার বিভাগ নিয়ে আলোচনা হচ্ছে, জনপ্রশাসন কিভাবে হবে না হবে সে নিয়ে আলোচনা হচ্ছে। সংবিধান নিয়ে কথা বলা কোনো সীমিত গোষ্ঠীর বিষয় নয়, এটা নাগরিকদের ডকুমেন্ট, একটা রাজনৈতিক ডকুমেন্ট, সেটা নিয়ে সকলের আলোচনা করা দরকার। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে জামায়াত ইসলামী। সকাল 9:30টার দিকে সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দেয়। পরে দলের সেক্রেটারি জেনারেল জানান, সব দলকে একমত করা কঠিন, তারপরেও এই সংস্কার কার্যক্রমে জামায়াত অংশ নিয়েছে, এটি একটি বড় ব্যাপার। সরকারকে নির্দিষ্ট সময় নয়, প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত। আমাদের কিছু মতামত দিয়েছি, গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। এইভাবেই আমরা সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার আর কি। আমাদের 5ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা, এই যে 2000 মানুষের জীবনদান, 30,000 মানুষ যে আহত হয়েছে, একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয়। ফ্যাসিবাদকে বিজয় দেওয়া, কর্তৃত্ববাদী শাসন না হওয়া, লুটপাট, অনাচার, সাংবিধানিক কাঠামোগুলো সব কিছুকে তছনছ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে, করাপ্ট হয়ে গেছে। এইগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের দুর্নীতি বিরোধী যে দৃষ্টিভঙ্গি, এইসব যে জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এছাড়া ঈদের 9 দিন ছুটি এবং চীন ও ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু ধারার সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে পরিবর্তনগুলো জানান প্রেস সচিব। বিয়ের প্রলোভন দেখিয়ে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে
আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিভিন্ন সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং চীনের 4টি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব। চায়না যে তার হসপিটালগুলোকে আমাদের জন্য ওপেন আপ করেছে, ইটস এ বিগ নিউজ আমাদের জন্য, কারণ চায়নার যে হেলথ কেয়ার এটা খুবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। ওদের যেগুলো হেলথ কেয়ার টেকনোলজি আছে এটা সত্যিকার অর্থে অনেক উন্নত দেশেও কিছু কিছু জায়গায় হয়তোবা নাই। বাংলাদেশে ওরা একটা হসপিটাল করতে চাচ্ছে, এটা ঠিক, কিন্তু হসপিটাল করার বাইরেও আমরা চাচ্ছি যে ওরা যাতে হসপিটাল চেনগুলো বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক রয়েছে। আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরো বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। এছাড়া সংবাদ সম্মেলন থেকে পরিত্যক্ত বাড়ি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন, ঈদের ছুটি টানা 9 দিন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের নেয়া পদক্ষেপের কথা জানানো হয়েছে। আমরা এত আম নিব তোমাদের এখান থেকে, তোমাদের এখানে শর্টেজ হয়ে যাবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। 21 কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবু সহ 8 জনকেই খালাস দিয়েছেন আদালত। ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে তারেক রহমান সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারিক আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে মামলা মুক্ত হলেন তারেক রহমান। বিএনপির আইনজীবী বোরহানুদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই। ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই, এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য, আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া, কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। তারেক রহমানের আজকের এই মামলার রায়ের মাধ্যমে আমার জানা মতে ওনার বিরুদ্ধে আর বড় কোনো মামলা নাই। এখন তিনি ইভেন দেশে আসার জন্য অপেক্ষায় আছেন, দেশবাসী তাকে গ্রহণ করার অপেক্ষা আছেন। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারেক রহমান আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে খালাস পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া রাষ্ট্রের নির্বাহী আদেশে মুক্তি পান গত 6 আগস্ট। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় তাদের সাজা দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীদের আগ্রহ, যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরছেন কবে সেই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম তার ফেরার বিষয়ে বিভিন্ন সময় কথাও বলেছিল। তবে বিএনপির শীর্ষ নেতারা আইনি বাধা কাটানোর কথা জানিয়েছিলেন। এরই মধ্যে যুক্তরাজ্য বিএনপি নেতারা বলছেন, এপ্রিলে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। এখন মামলা মুক্ত হওয়ার মাধ্যমে আলোচনায় আসছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইইউ রাষ্ট্রদূতের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। যেসব বিষয় ঐকমত্য হবে সেগুলোর বিষয়ে এগিয়ে নিয়ে যাবে দল, যেগুলো ঐকমত হবে না সেগুলো সংসদে ফয়সালা হবে। তিনি আরও জানান, আগামী রবিবার সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি। সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনীতির ক্ষেত্রে যেটা, সেটা তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন, এটা তো নির্বাচন, এবং এই যে আমাদের সংস্কারের ব্যাপারে যেখানে সংস্কার কমিশনগুলো সবকিছুর একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং এই ব্যাপারে যেটা সবসময় আমরা বলে আসছি, এবং আমার মনে হয় এই ব্যাপারে কারোর দ্বিমত আছে আমরা মনে করি না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না, যে যেসব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে 20টি ব্যাংক থেকে
33 কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ভুক্ত ব্যাংকে CSR খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুল এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। একই সঙ্গে জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেছে দুদক। ভোট কেন্দ্র স্থাপনে ডিসি এসপিদের নিয়ে কমিটি থাকছে না। এবার নির্বাচন কর্মকর্তাদের নিয়ে ভোট কেন্দ্র স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নীতিমালা এবং রাজনৈতিক দল নিবন্ধন সহ 5টি বিষয় নিয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশন। ইসি আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে নির্বাচন সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি আনোয়ারুল ইসলাম জানান, দল নিবন্ধন রুলের আদেশ এখনও ইসির কাছে আসেনি, পেলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ঈদের আগে রাজনৈতিক দলের নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। এবার স্বচ্ছ, নিরপেক্ষ এবং নজিরবিহীন নির্বাচন করবে ইসি বলেও জানান তিনি। একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি ঈদের আগে আমরা বলার চেষ্টা করব। জুলাই বিপ্লবে নিহত শহীদের গণধর্ষণের শিকার কলেজ পড়ুয়া মেয়েকে দেখতে পটুয়াখালী গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে পটুয়াখালী সদর হাসপাতালে যান তিনি। এ সময় হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন। পরে সংবাদ সম্মেলন করে পলাতক আসামিকে 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান নাহিদ ইসলাম। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তানিম আহমেদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান। গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে 18 মার্চ অপসারণ করেছেন। খিজির হায়াত 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরও এক যাত্রী। বিকেলে ঈশ্বরদী পাবনা মহাসড়কের বহরপুর কান্দিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাব্বি ও তার স্ত্রী মুক্তা, তাদের 13 বছর বয়সী শিশু সন্তান মুস্তাকিম, রাতুল এবং সিএনজি অটোরিকশার চালক তোহা। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, পাবনার দিক থেকে ঈশ্বরদী দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই রাব্বি, তার স্ত্রী মুক্তা ও তাদের শিশু সন্তান মুস্তাকিমের মৃত্যু হয়। এ সময় আরও 3 জনকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রাতুল নামে আরও একজন মারা যায়। পরে অটোরিকশা চালক তোহাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে চাচা ভাতিজার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর ভেড়ার দহ ব্রিজের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ বৈকুণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের পুত্র রিয়াজউদ্দিন ও তোতা মিয়ার পুত্র হৃদয়ের বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়গঞ্জ টু সিরাজগঞ্জ যাওয়ার আঞ্চলিক রাস্তার বৈকুণ্ঠপুর ভেড়ার দহ ব্রিজের নিচে 2টি মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে স্থানীয়রা খবর দিলে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, গত 17 মার্চ তারিখে নিহতের পরিবার থেকে নিখোঁজের অভিযোগ দিয়েছিলেন। কয়েকদিন তারা নিখোঁজ ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় মালয়েশিয়ার ব্রিকফিল্ড KL সেন্ট্রাল শাখা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল সন্ধ্যায় ব্রিকফিল্ড রেস্টুরেন্ট আল হাসানে এই সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আজিজ মোল্লার সভাপতিত্বে সঞ্চালনা করেন সাইদুর রহমান বাবু। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহ সভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ডক্টর S রহমান তনু, গাজী সালাউদ্দিন, বিএনপি সিনিয়র নেতা রহিম ভুইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির আরিফ হোসেন, MA কালাম, বিএনপি ব্রিকফিল্ড শাখার শফিকুল ইসলাম শফিক, বিল্লাল হোসেন, শাহিন শিকদার, সাদ্দাম হোসেন সহ আরও অনেকে। আকাশে বিমান যাতায়াতে ঝুঁকি এড়াতে নির্দিষ্ট নিয়মের বাইরে অতিরিক্ত ব্যাগেজ বহন না করতে এবং টিকিট বুকিং ভ্রমণের পূর্বে নতুন পাসপোর্টে নবায়ন করে থাকলে সিভিল আইডির তথ্য মিলিয়ে নিতে প্রবাসীদের অনুরোধ করেছেন কুয়েতে বিমানের কান্ট্রি ম্যানেজার। প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিকীর কুয়েতে দায়িত্ব পালন শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে একটি স্থানীয় হোটেলে সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্কাই টাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে মোবারকের সভাপতিত্বে এবং সাংবাদিক সাদেক রিপনার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী অতিথি কুয়েটের কান্ট্রি ম্যানেজার। বিশেষ অতিথি ছিলেন বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সেলিম হাওলাদার, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট প্রদান ও কুয়েত প্রবাসীদের সচেতনতা ও সমস্যা সম্ভাবনার সংবাদ প্রচারে বিশেষ অবদানের জন্য মাই টিভির কুয়েত প্রতিনিধি আলামিন রানাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে গ্রিন বাংলা স্পোর্টস ক্লাবের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশের জাতীয় ফুটবল দল। প্রতিনিধি M সাইফুল ইসলাম জানান, আসন্ন ভারত ম্যাচকে ঘিরে সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফেরার সময় সাময়িক বিড়ম্বনায় পড়েছিল বাংলাদেশ ফুটবল দল। নির্ধারিত সময়ের মধ্যে দলের কোচ, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা বিমানবন্দরে পৌঁছালেও ব্যাগ বহনকারী গাড়িটি পৌঁছায় নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর। এমতাবস্থায় জেদ্দাস্থ গ্রিন বাংলা ফুটবল ক্লাবের ম্যানেজার মোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জেদ্দা বিমানবন্দরে ছুটে গিয়ে জেদ্দা বিমানবন্দর অথরিটির কাছে বাংলাদেশ ফুটবল দলের পরিচয় তুলে ধরেন এবং তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করে লাগেজ বুকিংয়ের ব্যবস্থা করেন। বিমান ছাড়ার পূর্বে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমির খান গ্রিন বাংলা স্পোর্টস ক্লাব ও মোজাম্মেল হোসেনের এমন আন্তরিকতায় প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।